ভিজিবল স্ক্রিন সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ। তো আজ তোমাদের ফার্স্ট ক্লাস, যেটা কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স। বেসিক্যালি এটা তোমাদের যে নিউ এডুকেশন পলিসি সিস্টেম চালু হয়েছে সিলেবাস অনুযায়ী, সেটা এখানে অ্যাড হয়েছে নেক্সট সেমিস্টারের জন্য তোমাদের। তো এখানে বেসিক্যালি তোমরাও এনরোল করতে পারো, যাদের মানে 4 ইয়ার বিএসসি যেটা তোমরা এখন আছো, বা যারা আইজার বা নাইজারের ক্ষেত্রে বিএসএমএস কোর্স এখন অনেক জায়গাতে চালু হয়েছে, এটা তাদের জন্য হেল্পফুল। আবার এনআইটিস বলো আইটিস বলো, তাদের যে এমএসসি ডিগ্রি রয়েছে সেখানেও অনেকটাই এই সিলেবাস গুলো কভার করা হচ্ছে। তো যদি কেউ এনরোল করতে চাও তাহলে এখানে করতে পারো, বাট এর যে সিলেবাস স্ট্রাকচারটা রয়েছে সেটা মেনলি এখানের এই 4 ইয়ার বিএসসি যে কোর্সটা, সেটাকে ফোকাস করে বানানো হয়েছে। যেমন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই সিলেবাসটা পুরোটা ফলো হয়েছে। তো এই সিলেবাসের অ্যাকর্ডিংলি যদি কোনো ইউনিভার্সিটি বা আইটি এনআইটির যে সিলেবাস থাকে, তারা প্রত্যেকেই এটা ফলো করতে পারে। তো এখানে যে সিলেবাসটা রয়েছে সেটা আমরা যদি দেখে নিই। ফার্স্ট তোমাদের রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স, যেটা পড়াবেন এআরডি স্যার। দেন রেডিয়েশন ফ্রম টাইম ডিপেন্ডেন্ট সোর্স অফ চার্জ অ্যান্ড কারেন্টস, সেটা পড়াবেন এসআরপি স্যার। ম্যাক্সওয়েলস ইকুয়েশন অ্যান্ড কোভেরিয়েন্ট ফর্মুলেশন, যেটা সেটা এআরডি স্যার পড়াবেন। রেডিয়েশন ফ্রম মুভিং পয়েন্ট অফ চার্জ, এসআরপি স্যার পড়াবেন। রেডিয়েশন রিয়েকশন, এসআরপি স্যার পড়াবেন। দেন আসছে তোমাদের ইন্ট্রোডাকশন টু প্লাজমা ফিজিক্স, যেটা আমি পড়াবো এখানে। তো প্রত্যেকের যে রেফারেন্স বুক রয়েছে, যখন যে স্যার ক্লাস নেবেন তারা বলে দেবেন। আমার পার্টের জন্য নর্মালি আমি বি ঘোষ আর এফ চেক, এই দুটো বুককে ফলো করা হচ্ছে এখানে, আমি মেনলি ফলো করছি। তো ওই দুটো বুকের মধ্যেই প্রত্যেকটা এখানে টপিক যা রয়েছে সেগুলো তুমি পেয়ে যাবে, বা তোমরা পেয়ে যাবে এখানে। এই কোর্সটাতে যদি কেউ এনরোল করতে ইচ্ছুক থাকো তাহলে অপূর্বদার সাথে কন্ট্যাক্ট করবে, এটা এখানে লাস্ট পেজে মেবি দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস। আর নর্মালি অন্যান্য সোর্স থেকে যারা দেখছো, যেভাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অপূর্বদার সাথে কন্ট্যাক্ট করে এনরোল করতে পারো। তো আজ এটা তোমাদের ফার্স্ট ক্লাস হোক। আচ্ছা, ঠিক লাগবে তোমাদের এই ক্লাসটা। চলো স্টার্ট করা যাক। দেখো, প্লাজমা ফিজিক্স এই টপিকটা তোমাদের জন্য একেবারেই নতুন টপিক, ঠিক আছে? আর এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক। ইন ফিউচারে রিসার্চ স্কোপও অনেক বেশি রয়েছে, ঠিক আছে? তো রিসার্চ স্কোপ যদি বলতে পারো মানে বলা হয়, তাহলে থিওরিটিক্যাল কাজও যেমন এখানে হয়, এক্সপেরিমেন্টাল কাজও প্রচুর হয়, এবং এক্সপেরিমেন্টাল অ্যাপ্লিকেশনের প্রচুর রয়েছে। তাহলে প্লাজমা ফিজিক্স যেটা একটা ভাইটাল টপিক আমাদের এখানে ফিজিক্সের সিলেবাসের মধ্যে, যেটা তোমাদের এবার ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আজ আমরা কি করব না, কিভাবে এখানে আমরা প্লাজমা ফিজিক্স পড়াটা শুরু করব, তার যে ইন্ট্রোডাকশনটা কি, প্লাজমা বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেন প্লাজমা এর যে অ্যাপ্লিকেশন, সেগুলো কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে। নর্মালি যে আজ একদম ইন্ট্রোডাকশন পার্ট, শুধুমাত্র সেটাই করব। অনেকটা গল্পের মতো এটা হবে পুরোটা। যে ক্যালকুলেশন বা অন্যান্য কিছু রয়েছে সেটা এই ইন্ট্রোডাকশনের পর দেন সেখান থেকে স্টার্ট করবো। ফার্স্ট ডে ক্যালকুলেশনে ঢুকে কোনো লাভ নেই, যতটা দরকার সেটা বলা হবে আজ। দেন যে বড় ক্যালকুলেশন বা যেগুলো একটু টাফ রয়েছে সেগুলো ইনিশিয়ালি
সোজা থেকে শুরু করে দেন পর 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 স্টেপ ওয়াইজ আমি এগোবো, ঠিক আছে? তো এই প্লাজমা ফিজিক্স যখন পড়বে, ফার্স্ট আমরা একদম চলে আসছি যে তুমি ধরো ইউনিভার্স আমাদের রয়েছে, তাহলে আমাদের ইউনিভার্স মানে কি কি জিনিস নিয়ে গঠিত সেটা জানো? একটা ইনিশিয়াল আইডিয়া, নর্মাল বেসিক যে মেন কম্পোনেন্ট যেগুলো সেগুলো কি কি বলতে পারবে কি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো। দেখো, একটা রয়েছে ডার্ক ম্যাটার, দেন আছে ডার্ক এনার্জি, আর বাকি যেটা পড়ে রইলো সেটা আমরা কনসিডার করছি নর্মাল ম্যাটার হিসাবে। তাহলে এই তিনটে জিনিসের কম্বিনেশনে আমাদের যে ইউনিভার্স, একটা পুরো ইউনিভার্সটা গঠিত হয়ে আছে। তার মধ্যে দেখো, এই যে ডার্ক এনার্জি রয়েছে এটা অ্যাপ্রক্সিমেটলি 69%, যে ডার্ক ম্যাটার রয়েছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 27%, আর বাকি যেটা পড়ে রইলো সেটা রেস্ট, মানে রেস্ট অ্যামাউন্ট যেটা সেটা বাকিটা রয়েছে। এবার এই যে টোটাল বললাম, এই টোটালটার মধ্যে 99% যে ভিজিবল ম্যাটার সেটা প্লাজমা স্টেটে রয়েছে। তাহলে আউট অফ দিস 99% of visible matter is in প্লাজমা স্টেট। তাহলে এই যে বললাম প্লাজমা স্টেট, ঠিক আছে, তাহলে প্লাজমাকে আমরা বলে থাকি ফোর্থ স্টেট অফ ম্যাটার। কিভাবে হচ্ছে ওটা পরে বলছি। তাহলে যদি মানে একরকম একটা সেন্টেন্সে বলতে চাও যে হোয়াট ইজ প্লাজমা, বেসিক্যালি প্লাজমাটা হচ্ছে কালেকশন অফ আয়নাইজড পার্টিকেল। এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন নয়? যখন পরে আরো এক্সটেন্ড করছি তখন বুঝতে পারবে। ইনিশিয়ালি তুমি জানো প্লাজমাটা কি, না কালেকশন অফ আয়োনাইজড পার্টিকেল, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ফোর্থ স্টেট অফ ম্যাটার বললাম, ঠিক আছে, ইনিশিয়ালি আমরা কটা স্টেট জানি? কোন তিনটে: একটা সলিড, লিকুইড আর গ্যাস। সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে সলিড থেকে লিকুইডে যেতে গেলে আমরা কি করি, না সেটাকে হিট আপ করি। ইনিশিয়ালি হিট দিলে তবে সে লিকুইডে পরিণত হয়, তাই না? দেন লিকুইডকে আবার যদি হিট করি তখন সেটা গ্যাসে পরিণত হয়। এই গ্যাসটা ধরে নিলাম নিউট্রাল টাইপ, ঠিক আছে? নিউট্রাল কথাটা কেন বললাম, কারণ এই গ্যাসটাকে যখন তুমি আরো হিট আপ করবে, সেটা আরো হিট হয়ে গেল, তখন সেটা কি হয়ে যাবে, আয়োনাইজড গ্যাস। এই আয়োনাইজড যে গ্যাসটা রইলো এটা কোন স্টেটে রয়েছে, প্লাজমা স্টেট। তাহলে দেখো, প্লাজমাটা আমরা ফোর্থ স্টেট অফ ম্যাটার হিসেবে পেলাম। তাহলে কেন প্লাজমাকে আমরা ফোর্থ স্টেট অফ ম্যাটার বলছি, বোঝা গেল? হ্যাঁ। ওকে। এবার দেখো, এই যে নিউট্রাল গ্যাস এখানে বললাম, সেখানে ইন এ নিউট্রাল গ্যাস যে কলিশন হয়, মানে যখন হিট করছো সেখানে কলিশন তো হচ্ছে, এই কলিশনটা
দুটো পার্টিকেলের মধ্যে হবে, তাই না? তাহলে ইন এ নিউট্রাল গ্যাস টু পার্টিকেল আর assumed to interact when they are collide. তাহলে এই যে স্টেটমেন্টটা বললাম যে ইন এ নিউট্রাল গ্যাস টু পার্টিকেলস আর অ্যাজিউম টু ইন্টারঅ্যাক্ট হোয়েন দে আর ফ্লুইড, মানেটা কি? তারা ফিজিক্যালি ক্লোজ রয়েছে, তাই না? যদি ক্লোজ না থাকে তাহলে সেখানে তো এই ইন্টারাকশনটা আসছে না বা কলিশনটা, এই কোলাইড যে হচ্ছে সেটা হতে পারবে। তাহলে এই যে কলিশনটা হলো, সেখানে কলিশনের পর বা কলিশনটার সময় নিউট্রালের যে পার্টিকেলস গুলো রয়েছে সেগুলো একটা স্ট্রেট লাইনে মুভ করছে কলিশনের পর। তাহলে এখানে যখন কলিশন হয়ে গেল বিটুইন কলিশন বল, the neutral particle are moved along straight line. এবার এটা হলো নিউট্রাল গ্যাসের ক্ষেত্রে। এরপর যখন তুমি প্লাজমা কনসিডার করছো, সেখানে কি হচ্ছে না, প্লাজমা ইন্টারঅ্যাক্ট করছে অলওয়েজ উইথ ইচ আদার, নিজেদের মধ্যে সে ইন্টারঅ্যাক্ট করছে। কিসের মাধ্যমে? এখানে যেমন কলিশন কলাইড হলো, দেন ওখান থেকে সেটা হচ্ছে, সেখানে একটা লং রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন কাজ করছে। তাহলে এটা হলো নিউট্রাল গ্যাস আর প্লাজমার যে ইন্টারাকশন, সেটার মধ্যে মেন ডিফারেন্স। ঠিক আছে? তাহলে এখানে যখন তুমি প্লাজমা কনসিডার করছো, ইন প্লাজমা the particle always interact with each other through a long range electromagnetic interaction. জাস্ট ইএম লিখছি। তাহলে ডিফারেন্স কি হলো দেখো, এখানে দুটো পার্টিকেল লাগছে, বাট এখানে যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলো অলওয়েজ ইন্টারঅ্যাক্ট করছে নিজেদের মধ্যে। ঠিক আছে? আর এখানে কি হচ্ছে না, একটা লং রেঞ্জের ইএম ইন্টারাকশন যেটা বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, সেটা আমাদের লাগছে। তাহলে এখানে এই যে যেমন স্ট্রেট লাইন ফলো করছিল এটার ক্ষেত্রে, নিউট্রাল পার্টিকেলের ক্ষেত্রে, প্লাজমার ক্ষেত্রে কিন্তু সেটা ওই স্ট্রেট লাইন বা এতটা স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে না। সেটা নিউট্রাল যে গ্যাস তার তুলনাতে কোয়াইট কমপ্লিকেটেড, তার যে ট্রেজেক্টরি হবে বা তার যে পাথটা হবে সেটা নিউট্রাল গ্যাসের তুলনাতে কমপ্লিকেটেড। এবার এই যে প্লাজমা রয়েছে, ঠিক আছে, তাহলে বললাম না ইউনিভার্সের 99% যেটা, সেটা মানে প্লাজমা আয়ন যে স্টেটটা রয়েছে সেটার মধ্যেই আছে। এবার দেখো, এই প্লাজমাটা ইউজুয়ালি এক্সিস্ট করছে ভ্যাকিউম, যদি শূন্যস্থান থাকে তবেই সেখানে তুমি প্লাজমা পাচ্ছ। ঠিক আছে? কেন? যেটা বললাম আগে লিখে দিই, প্লাজমা অলওয়েজ এক্সিস্ট অনলি ইন ভ্যাকিউম। তাহলে কোশ্চেন হচ্ছে, এয়ার থাকলে কেন ওখানে প্লাজমা থাকবে না? বেসিক আইডিয়া তোমার কি বলছে বা তোমাদের কি বলছে যে কেন এয়ার থাকলে সেখানে ওটা এক্সিস্ট করছে না, প্লাজমা কেন থাকতে পারে?
নর্মাল বেসিক আইডিয়ার সাহায্যে বল। তো প্লাজমা মানে তো আয়োনাইজড হতে হবে সেই জন্য। মেন রিজনটা হচ্ছে যদি এয়ার থাকে তাহলে সেটা কি হবে না, কুল ডাউন করে দিচ্ছে প্লাজমাটাকে। ধরো একটা প্লাজমা অলরেডি রয়েছে কিন্তু সে এয়ার কাছে এলো, তাহলে কি কুল ডাউন হয়ে গেল। তাহলে যে আয়ন ইলেকট্রনটা রয়েছে সেটা রিকম্বাইন করে নিউট্রাল অ্যাটমে পরিণত হয়ে গেল, যার জন্য আমরা এই এয়ার মিডিয়ামের ক্ষেত্রে প্লাজমা পাচ্ছি না। তাহলে বেসিক্যালি কি হলো না, যদি এয়ার মিডিয়াম হয়ে যায় তাহলে এয়ার উইল কুল ডাউন দ্য প্লাজমা। এটার ফলে কি হচ্ছে না, আয়ন অ্যান্ড ইলেকট্রন উইল রিকম্বাইন। নর্মাল, নিউট্রাল গ্যাস অর অ্যাটম। গ্যাস না বলার থেকে অ্যাটম বলা বেটার। তাহলে এই যে শুরুতে তোমাকে বললাম যে অ্যাপ্লিকেশনও রয়েছে। অ্যাপ্লিকেশন মানে আমরা তো ওটা প্রডিউস করে সেটাকে অ্যাপ্লাই করছি, যেটা এক্সপেরিমেন্টাল হচ্ছে। তাহলে সেই এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমরা কি করছি না, এই ভ্যাকিউম ক্রিয়েট করা হচ্ছে ওখানে, ঠিক আছে। ভ্যাকিউম ক্রিয়েট করে দেন সেখানে প্লাজমার ফর্মেশন করা হচ্ছে, নইলে এটা পসিবল নয়। তাহলে আহ, আমরা যে আর্থে আছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো প্লাজমা নেই। যদি প্লাজমা থাকতো তাহলে আমরা থাকতে পারতাম না, রাইট। এবার আমাদের সাথে যে প্লাজমার ইন্টারাকশন সেটাও হয়, কেননা আমরাও প্লাজমা দেখতে পাই, অনেক জায়গাতে পাই না। এই যে ধরো যেটা সাউথ পোল আর নর্থ পোলে দেখা যায়, মেবি পোল গুলোতে এগুলো দেখা যায়, আর ওরা যেটা বলে সেটা অ্যাকচুয়ালি কি প্লাজমাই। তাহলে আমাদের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে সেটা খুব একটা মানে লিমিটেড, খুব লিমিটেড। সেখানে যে সফট গ্লোটা পাচ্ছ তুমি অ্যারোরার, সেটা এখানে প্লাজমা। দেন ফ্লুরোসেন্ট টিউব যেগুলো রয়েছে সেগুলো এখানে প্লাজমা হতে পারে। এইভাবে আমরা নেচার নেচারে আমরা আর প্লাজমা দুটোই মানে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি নেচারে কিভাবে প্লাজমা রইল আর আমরা কিভাবে রয়েছি সেটা এখান থেকে ক্লিয়ার হচ্ছে। বোঝা গেল কি বললাম, মানে কিভাবে প্লাজমাটাও রয়েছে আর আমরাও এখানে প্লাজমাটা দেখতে পাচ্ছি, মানে সেটা অলরেডি অ্যাটমসফিয়ারে আছে, কিন্তু হ্যাঁ। সেটার সাথে মানে একদম শর্ট ইন্টারাকশন হয়, সেই জন্য আমরা এখানে আসি। এবার অরিজিনালি যদি প্লাজমা থাকতো তাহলে সেটা পসিবল হতো না। এরপর আসছে যে ডেফিনেশন, সেটা শুরুতে তো আমি বললাম যে প্লাজমা ইজ এ কালেকশন অফ আয়োনাইজড পার্টিকেল। বেসিক্যালি কি, যে সমস্ত আয়োনাইজ গুলো রয়েছে, মানে আয়োনাইজড গ্যাস গুলো রয়েছে, আমরা সবগুলো কি প্লাজমা বলতে পারি না। তাহলে প্লাজমা বলা বা প্লাজমা কনসিডার করার জন্য তার যে প্রপার ডেফিনেশন রয়েছে সেখানে তোমাকে দুটো ওয়ার্ড মাস্ট মেনশন করতে হবে। কি কি? একটা হচ্ছে কোয়াসি নিউট্রালিটি আর একটা হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। তাহলে যখন তুমি ডেফিনেশন বলবে তখন সেটা প্লাজমার ডেফিনেশন যেটা অরিজিনালি হয় সেটা কি না, এ প্লাজমা ইজ এ কোয়াসি নিউট্রাল গ্যাস অফ চার্জ অ্যান্ড নিউট্রাল পার্টিকেল হুইচ এক্সিবিট কালেকটিভ বিহেভিয়ার, যেটা কালেকটিভ বিহেভিয়ার শো করছে। আর যেটা কিনা কোয়াসি নিউট্রাল একটা পার্টিকেল, যেটা গ্যাস গ্যাস অফ চার্জ অ্যান্ড নিউট্রাল পার্টিকেলস এর মধ্যে সেটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আলটিমেটলি ডেফিনেশন যেটা মেন হলো সেটা কি না, এ প্লাজমা is a quasi-neutral gas
of charged and neutral particles which exhibit collective behavior. তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোন দুটো? একটা হচ্ছে কোয়াসি নিউট্রিয়াল আর একটা হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। এবার এই যে ডেফিনেশনে কোয়াসি নিউট্রিয়াল আর কালেকটিভ বিহেভিয়ার আমি বললাম, এটা কিভাবে এখানে স্যাটিসফাই করছে সেগুলো আমাদের দেখতে হবে। দেখো, আহ, যদি তুমি একটা লার্জ ভলিউমের প্লাজমা কনসিডার করো, যেটা কিনা অনেকগুলো চার্জ পার্টিকেলকে নিয়ে সে আছে, তো সেখানে তুমি কি এক্সপেক্ট করতে পারো? ওই ভলিউমটা কি হবে? নিয়ারলি চার্জ নিউট্রালিটি থাকবে সেটার মধ্যে। মানে কি না, তার যে পজিটিভ চার্জ আর তার যে নেগেটিভ চার্জ সেটা কম্বিনেশন হয়ে অলরেডি সে একটা নিউট্রাল পজিশনে থাকবে, এটা আমরা জানি। তাহলে এখানে ওই কনসেপ্ট থেকেই আসছে কোয়াসি নিউট্রিয়াল যে কথাটা সেটা। তো কি বললাম না, যদি তুমি একটা ভলিউম অফ প্লাজমা large enough to contain many charged particles, তাহলে এটা যখন হয় তখন আমরা কি এক্সপেক্ট করতে পারি? we expect that the volume to be nearly charged neutral. এবার এখানে বাই চান্স যদি কোনো চার্জ ইমব্যালেন্স হয়, ধরো চলে এলো, মানে সেই যে চার্জ ইমব্যালেন্সটা তৈরি হলো সেটাকে রিস্টোর করে চার্জ নিউট্রালিটিটাকে ফিরিয়ে আনার জন্য ওখানে কি কাজ করছে না, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে যাচ্ছে। আলটিমেটলি যখনই সেখানে ইমব্যালেন্স হচ্ছে তখন সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসছে, যেটা কি করছে, চার্জ নিউট্রালিটিকে রিস্টোর করে দিচ্ছে। তাহলে এই ম্যাক্রোস্কোপিক যে বিহেভিয়ার রয়েছে, ম্যাক্রোস্কোপিক মানে একটা লার্জ স্কেলে যদি বলতে পারো, সেখানে প্লাজমা যে তার যে ফিনোমিনা বলো বা তার যে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা যে সমস্ত প্রপার্টিজ রয়েছে, সেটা কিন্তু নিউট্রাল গ্যাসের থেকে টোটালি ডিফারেন্ট। একদম শুরুর থেকেই আমরা ওগুলো দেখে যাচ্ছি যে যখন ইন্টারেক্ট করছে তার পলিউশন যেটা হলো সেখানেও সে ডিফারেন্ট। দেন ওখানে যখন কোলাইড করে গেল তারপরে যে স্ট্রেট লাইন ফলো করছে নিউট্রাল গ্যাসের ক্ষেত্রে, এখানে কিন্তু ওরকম হচ্ছে না। তো আলটিমেটলি শুরুর থেকে দেখছি যে এটা পুরোটা একটা কোয়াইট ডিফারেন্ট, যে নিউট্রাল গ্যাস রয়েছে সেখান থেকে টোটালি আলাদা। এবার এখানের যখন তুমি প্লাজমা কনসিডার করলে, সেখানে কি অনেকগুলো চার্জ পার্টিকেল রয়েছে, সেগুলো সাইমালটেনিয়াসলি একটা লং রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের মাধ্যমে নিজেদের মধ্যে ইন্টারেক্ট করে যাচ্ছে। তাহলে এই যে ইন্টারাকশনটা হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারাকশনটা হচ্ছে, তাহলে এটা থ্রু সেখানে তুমি নানা রকম ফিনোমেনা দেখতে পাবে। ঠিক আছে, যেখানে আহ, এই কালেকটিভ যে ইন্টারাকশনটা ওই জায়গা থেকে এখানে উঠে আসছে। ঠিক আছে, তো কালেকটিভ ইন্টারাকশন অফ ম্যানি পার্টিকেলের জন্য তুমি এখানে নানান রকম ফিনোমেনা পেতে পারো, যেটা কি না একটা ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন হতে পারে। এবার এখানের যে প্রত্যেকটা চার্জ পার্টিকেল রয়েছে
সেগুলো মুভ করছে কার জন্য? না, ইলেকট্রোস্ট্যাটিক যে ফিল্ডটা প্রডিউস হলো অন্যান্য যে পার্টিকেল গুলোর জন্য, ঠিক আছে? তার ধরো একটা পার্টিকেলের চারপাশে যে অন্যান্য পার্টিকেল গুলো রয়েছে তার যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে, সেটার জন্য এই চার্জ পার্টিকেল গুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করছে। তাহলে এই ডিফারেন্ট পার্টিকেল যখন মুভ করছে, এই যে প্রসেসটা বললাম এইভাবে, সেখান থেকে সে কি হচ্ছে না, একটা কোয়ারেন্ট অসিলেশন পেয়ে যাচ্ছে। তো এইভাবে এই কালেকটিভ ইন্টারাকশনের সাহায্যে তুমি যখন এগোচ্ছ তখন সেখান থেকে একদম শুরু করে একটা অসিলেশন শুরু, যেটাকে আমি কোহেরেন্ট অসিলেশন বললাম এখানে, সেটা পেল। তাহলে ধরো কনসিডার করো যে একটা টেস্ট পার্টিকেল রয়েছে প্লাজমাতে। তাহলে ওয়ান স্টেট স্টেট বললাম, সরি, টেস্ট পার্টিকেল ইন এ প্লাজমা। এবার কি বলছি না, এই একটা যে পার্টিকেল, টেস্ট পার্টিকেল রইলো, সেটা বাদ দিয়ে তুমি ধরে নাও তার পাশাপাশি ক্লোজ এনাফ যে এরিয়া রয়েছে সেখানে আর অন্য কোনো পার্টিকেল নেই। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই যে টেস্ট পার্টিকেলটা এ কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে? একটা নর্মাল আইডিয়া কি হতে পারে? তার পাশাপাশি তো কোনো পার্টিকেল নেই, ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু এ তো ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে সে কিভাবে করছে? ওখানে কি ঠিক আছে, কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে বা কিছু? কাছাকাছি গেছে অনেকটাই। বেসিক্যালি সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করছে, ঠিক আছে? এবার দেখো, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যে এক্সপিরিয়েন্স করছে সেটা কি না, এ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করলো, ঠিক আছে? এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, সেটা টু বি এ স্মুথ electromagnetic field caused by long range electromagnetic interaction। তার ক্লোজড এরিয়াতে কিছু নেই, বাট লং এরিয়াতে তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন রয়েছে। সেখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আসছে সেটা সে এক্সপিরিয়েন্স করছে। এবার এই যে কোথায় গেল, এই লং রেঞ্জ যে ইন্টারাকশনটা হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন হচ্ছে, এটা কাদের মধ্যে হচ্ছে? ডিস্টেন্সের যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলো, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন অফ দা নন ডিস্ট্যান্ট পার্টিকেল। তাহলে এখানে আমি বলেছিলাম শুরুতে যে তার পাশাপাশি কোনো অ্যাটম পার্টিকেল নেই। এবার ধরো যখন একটা চার্জ পার্টিকেল ওই যে টেস্ট পার্টিকেলটা রয়েছে তার খুব কাছাকাছি চলে এসছে, তাহলে যখনই আসছে সেখানে একটা ডিফ্লেকশন আসবে, তাই না? ডিফ্লেকশনটা কিসের জন্য আসছে না, যখন দুটো চার্জ পার্টিকেল চলে আসছে সেখানে কুলম্ব ইন্টারাকশন কাজ করে যাবে।
কুলম ইন্টারেকশনের জন্য সেখানে একটা ডিফ্লেকশন আসছে। তাহলে এই যে ডিফ্লেকশনটা এলো, এটাকে আমরা ট্রিট করব একটা কলিশন হিসাবে। এবার এই আমরা যখন পলিশন পেয়ে গেলাম, তাহলে পলিশনটা তার যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম রয়েছে, তুমি নিউট্রাল গ্যাসের ক্ষেত্রে বলো বা প্লাজমার ক্ষেত্রে বলো, দুটোর ক্ষেত্রেই সে একটা ক্রুশিয়াল রোল এখানে প্লে করছে। কিভাবে এখানে পলিশন প্রডিউস হলো সেটা আমাদের দেখাচ্ছিল, যেটা আমরা দেখে এলাম। জাস্ট এইগুলো বললাম না যে ইনিশিয়ালি কোথা থেকে কি হচ্ছে বা প্লাজমার যে ইন্ট্রোডাকশন, সেখান তুমি ক্যালকুলেশন তো এমনি শুরু হয়ে যাবে না, কিছু কিছু জিনিস জানতে হবে। তাহলে সেটার জন্য আমরা এইগুলো ইনিশিয়ালি এই জিনিসগুলো জানছি। এরপর কি আসছে না, এই যে কলিশনটা হচ্ছে, বেসিক্যালি আয়োনাইজড বলেছিলাম প্লাজমাটা। তাহলে এই আয়োনাইজেশনটা দুটো ভাবে হতে পারে, একটা কি উইকলি হতে পারে, আর একটা হাইলি আয়োনাইজড হতে পারে। তাহলে দুটো কেস কি বললাম না, ফর উইকলি আয়োনাইজড প্লাজমা, আর একটা হচ্ছে ফর হাইলি আয়োনাইজড প্লাজমা। এবার যখন আমরা উইকলি বলছি, তখন এই যে কলিশনটা হচ্ছে, এই কলিশনটা মোস্টলি পার্টিকেল, চার্জ পার্টিকেল আর যে নিউট্রাল পার্টিকেল রয়েছে সেই দুটোর মধ্যে হয়। ঠিক আছে, যখন কি না তারা খুব কাছাকাছি রয়েছে, নইলে এটা পসিবল নয়। তাহলে কি বললাম না, এটার জন্য যে কলিশনটা রয়েছে হ্যাপেন মোস্টলি বিটুইন চার্জড and neutral one when they are very close। তাহলে যখন খুব কাছাকাছি রয়ে যাচ্ছে, তার যে ডিফ্লেকশনটা ওই কুলম্ব ইন্টারঅ্যাকশনের জন্য একটা লার্জ ডিফ্লেকশন পাচ্ছে, তাই না? তাহলে এখানে যে কলিশনটা হলো, যে নিউট্রাল পার্টিকেলের নর্মাল যে কলিশন হয় সেটার সাথে একদম নিয়ারলি সিমিলার বলতে পারো। তাহলে এখানে যে বোল্টজম্যান ইকুয়েশনটা হচ্ছে, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো ফর উইকলি আয়োনাইজড প্লাজমার জন্য। বোল্টজম্যান ইকুয়েশন অ্যাপ্লাই করা যেতে পারে। বাট যখন হাইলি আয়োনাইজড প্লাজমা এলো, সেখানে কি হচ্ছে, দ্য কুলম্ব ইন্টারেকশন কুলম্ব কলিশন, এখানে এক সেকেন্ড, হ্যাঁ, বিটুইন চার্জ পার্টিকেল বিকম ইম্পর্টেন্ট। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট বললাম, দুটোর ক্ষেত্রে কিন্তু কুলম্ব আসছে। ঠিক আছে, ডিফারেন্সটা কোথায় দেখো, এটা বলেছে কিনা একটা চার্জ পার্টিকেল আর নিউট্রাল ওয়ানের মধ্যে, ঠিক আছে, আর এটা দেখো চার্জ পার্টিকেলস এর মধ্যে। এই হলো দুটো মেন ডিফারেন্স এখানে। এরপর এই যে প্লাজমা রয়েছে, বেসিক্যালি এই প্লাজমা যে টার্মটা, এটা ল্যাঙ্গেমির নামে একটা সায়েন্টিস্ট ছিল, সে প্রথম এখানে ইন্ট্রোডিউস করেছিল। কখন না, এই টার্মটা ফার্স্ট
ইউআইআর, মেবি এটাই ঠিক স্পেলিং। ল্যাঙ্গেমির, LANGUM, হ্যাঁ এটাই ঠিক স্পেলিং। 1928। তার আগে কিন্তু প্লাজমা টার্ম ইউজ কেউ করেনি, ঠিক আছে। ল্যাঙ্গেমির এসে ফার্স্ট প্লাজমা টার্মটা ইউজ করলো, কি ডিনোট করার জন্য না, এই আয়ন ইলেকট্রন যে কালেকশনটা রয়েছে সেটাকে ডিফাইন করার জন্য এখানে প্লাজমা যে টার্মটা সেটাকে ইন্ট্রোডিউস করেছিল। তো দেখো, নর্মালি এনভায়রনমেন্টে তুমি এই স্টেট গুলো পাচ্ছ, ঠিক আছে, এতটা অবধি। দেন তোমাকে প্লাজমা ক্রিয়েট করতে হচ্ছে। সিম্পলি যে ইজিয়েস্ট ওয়েটা ছিল প্লাজমা ক্রিয়েট করার, সেটাই কি ছিল, হিট আপ করে দেবে। একটা হিট করলে তাহলে তুমি সেখান থেকে প্লাজমা পাবে। এবার এই যে হিটটা হচ্ছে, এটা কিন্তু একটা সাফিসিয়েন্টলি হাই টেম্পারেচার পর্যন্তই তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে যখন তুমি হিট আপ করলে, তাহলে যে মেন অ্যাটম গুলো রয়েছিল সেটা কি হয়ে গেল না, আয়ন আর ইলেকট্রনে ব্রেক হয়ে গেল। যখনই আয়ন আর ইলেকট্রন এসে ব্রেক হয়ে যাচ্ছে, তখন সেখান থেকে আমাদের এই প্লাজমার যে কনসেপ্টটা সেটা ক্রিয়েট হয়ে আবার নর্মালি যে প্লাজমার যেমন হয় সেইভাবে চলে এসেছে। তাহলে ইজিয়েস্ট আর সিম্পলেস্ট ওয়ে যেটা কি না, যে গ্যাস রয়েছে সেটাকে হিট আপ করে দাও সাফিসিয়েন্ট হাই টেম্পারেচার পর্যন্ত, দেন সেখান থেকে তুমি প্লাজমা পেতে পারো। পেতে পারো মানে পাবে। এবার এখানে যে বললাম যে নর্মাল যখন তুমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনসিডার করবে, সেখানের কি বললাম না, বোল্টজম্যান ইকুয়েশন ফলো করছে, এমবি ইকুয়েশন যেটা সেটা নর্মালি। তাহলে যখন ওই এমবি ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে তুমি যখন টানছো, সেখান থেকে যদি বলো যে ইন থার্মাল ইকুইলিব্রিয়াম the degree of ionization at a given pressure and temperature তাহলে নর্মাল যে ম্যাক্সওয়েল ইকুয়েশন ছিল সেটা মনে আছে। এবার প্লাজমার ক্ষেত্রে যখন এই কন্ডিশনটা তুমি কনসিডার করছো, আলটিমেটলি এটা একটা সাহা আয়নাইজড ইকুয়েশন বলে এটাকে, ঠিক আছে। এই ইকুয়েশনটা দেখতে কিরকম না, এন স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এটা ইকুয়াল হচ্ছে 2 পাই এম ই টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এইচ কিউব কেবিটি ডিভাইডেড বাই প্রেসার অফ গ্যাস। এই কেবিটিটা হচ্ছে 5/2 এক্সপোনেনশিয়াল মাইনাস ইউ বাই কেবিটি। তাহলে একটা গ্যাস যখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকছে, তার যে ডিগ্রি অফ আয়নাইজেশন সেটা এইভাবে সাহা ইকুয়েশনের সাহায্যে তুমি সেটাকে মেনশন করতে পারো এখানে। তাহলে এই ইকুয়েশনে যে পি গ্যাস বললাম, নর্মালি এটা দেখেই বুঝতে পারছো যে গ্যাসের যে প্রেসারটা সেটা, তাহলে গ্যাস প্রেসার। এম ই যেটা সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিগ্রি অফ আয়নাইজেশন। এবার এই ডিগ্রি অফ আয়নাইজেশন অ্যাকচুয়ালি জিনিসটা কি, ঠিক আছে। আর কোনো কিছু বাড়তি রয়েছে এখানে, হ্যাঁ, ইউ। ইউটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি।
তাহলে এই ডিগ্রি অফ আয়নাইজেশন এটা আমাদের জানতে হচ্ছে। দেখো প্লাজমা কি হচ্ছে না, ইলেকট্রন আয়ন আর যে নিউট্রাল পার্টিকেল রয়েছে সেগুলোর কম্বিনেশনে প্লাজমা হচ্ছে। প্লাজমার যে বিহেভিয়ারটা সেটা তুমি নর্মালি ডিটারমাইন করতে পারো ডেনসিটি অফ চার্জ পার্টিকেল রিলেটিভ টু দ্য নিউট্রাল পার্টিকেল। তাহলে চার্জ পার্টিকেলের যে ডেনসিটি হবে আর নিউট্রাল পার্টিকেলের যে ডেনসিটি হবে তার যে রেশিও সেখান থেকে তুমি তার বিহেভিয়ারকে ট্রিট করতে পারো। বাট নর্মাল এই যে রেশিওটা বা এখানে যে রিলেটিভ ডেনসিটি বললাম, রিলেটিভ ডেনসিটি চেঞ্জ ইন পার্টিকেল প্লাজমা, সেটা যেটা আমরা সেটাকেই ডিগ্রি অফ আয়নাইজেশন বলছি। প্রপার যদি ডিগ্রি অফ আয়নাইজেশনের বলো, যদি প্রপারলি ডেফিনেশন যেটা সেটা যদি জানতে চাও, কি বলতে পারো না, প্লাজমা বিহেভিয়ার is determined by the density of charge particle and যেহেতু রেশিও বলা হচ্ছে তাহলে এখানে অ্যান্ড ইউজ না করে ডাইরেক্ট রিলেটিভ টু বলে দিলে ভালো হয়। রিলেটিভ টু নিউট্রাল পার্টিকেল। This relative density change নয়, নর্মালি এই যে রিলেটিভ ডেন্সিটিটা পেলে এটাকেই আমরা ডিগ্রি অফ আয়নাইজেশন বলছি। আলটিমেটলি এই যে এন রইলো, এটাকে তুমি কোন দুটো রেশিও করতে পারো, এন আই আর এন এন। এন এনটা হচ্ছে নিউট্রালের জন্য আর আই মানে হচ্ছে যখন সেটা আয়োনাইজড রয়েছে, ঠিক আছে। এটা যখন করবে, এই ইকুয়েশন যেটা পেয়েছো সেটা নিয়ারলি ইকুয়ালস টু 2.4 ইন্টু 10⁻21 1 by ni e⁻3/2 exponential minus u by kbt। মোস্ট অফ দ্য বুকে দেখবে এই ইকুয়েশনটা শুরু দেওয়া আছে, এটা থাকে না, বাট এটা সোর্স হচ্ছে ওটাই। তাহলে এখানে শুরুতেই বললাম যে এন আই আর এন এন কি ডিফাইন করছে, বেসিক্যালি ডেনসিটিস ডিফাইন করছে একটা আয়নের আর একটা নিউট্রাল অ্যাটমের জন্য। তার ইউনিটটা কি হয়, নাম্বার পার মিটার কিউব, ঠিক আছে। এন আই আর এন এন যেটা সেটার ইউনিট এইভাবে করতে হয়, পার মিটার কিউবে কত নাম্বার অফ অ্যাটম রয়েছে সেটা। এবার এই ইকুয়েশনটা সাহায্যে যে তুমি ফ্র্যাকশনাল আয়োনাইজেশনটা পেলে, একটা ফ্র্যাকশনাল আয়োনাইজেশন পেলে, মানে এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, কোন আইডিয়া? রেট অফ আয়োনাইজেশন। হ্যাঁ ডিগ্রি বলো। অফ আয়নাইজেশন মানে কি কতবার আয়োনাইজ করা হচ্ছে সেইটা বোঝাচ্ছে? ইনডিরেক্টলি ওটা বলা যেতে পারে, হ্যাঁ বলা যেতে পারে। এক সেকেন্ড, এন আই বাই এন এল কতবার আয়োনাইজেশন করা হচ্ছে এই জিনিসটা বলাটা ঠিক শোনাচ্ছে না মেবি, কেননা একটু অন্যরকম ওয়ার্ডটা শোনাচ্ছে, তাই না? আলটিমেটলি তুমি একটা আয়নের যে ডেনসিটি মানে আয়োনাইজড যখন থাকছে সেটা, আর মানে চার্জ পার্টিকেলের যে ডেনসিটিটা আলটিমেটলি সেটা এই নাই যেটা,
আর এনএন যখন নিউট্রাল পার্টিকেল রয়েছে, মানে প্লাজমা তো কম্বিনেশনে গঠিত হচ্ছে না, নিউট্রাল আর চার্জ পার্টিকেল, তাহলে তার মধ্যে যে এনআই আর এনএন এই দুটো রেশিওটা রয়েছে, তুমি সেটাকে ডিগ্রি অফ আয়নাইজেশন বলছো। কতবার করা হলো সেটা কি ঠিক বলা হচ্ছে? আমার তো মনে হচ্ছে না ঠিক বলা হচ্ছে বলে। বোঝা গেল আচ্ছা। আমি কি বলতে চাইছি? হ্যাঁ। এবারে ইনডিরেক্টলি হয়তো সেটাই ঘুরে ফিরে বোঝাতে পারে, কিন্তু ওটা বলাটা আমার মনে হচ্ছে না এখানে ঠিক হবে। ডাইরেক্টলি ওটা বলে যাওয়া একদমই ঠিক না, ওটা রেশিওটা মেনশন করতে হবে না। তাহলে এখানের এই যে ফ্র্যাকশনাল আয়োনাইজেশনটা তুমি পেলে, এটা পেয়ে তো আমাদের কিছু একটা বোঝাতে হবে যে আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে চাইছি, তাই না? তাহলে এটা মানে কোন জিনিসটাকে ডিফাইন করছে বা কি রিপ্রেজেন্ট করছে, তুমি কি বলতে পারবে এখান থেকে? কোন আইডিয়া আছে? দেখো, দুটো টার্ম আসছে, রেট অফ আয়োনাইজেশন, এটা একটা, আর রেট অফ রিকম্বিনেশন, এটা একটা। এবার এই যে দুটো টার্ম এলো, এই দুটো টার্মের মধ্যে ব্যালেন্সটাকেই রিপ্রেজেন্ট করছে এই আয়োনাইজেশন, যে ফ্র্যাকশনাল আয়োনাইজেশন যেটা এখানে পেলে সেটা রিপ্রেজেন্ট করছে এই রেট অফ আয়োনাইজেশন আর রেট অফ রিকম্বিনেশন, এই দুটোর মধ্যে যে ব্যালেন্স রয়েছে সেটা। এবার দেখো, যখন তুমি এই রেট অফ আয়োনাইজেশনকে ইনক্রিজ করছো, মানে the rate of ionization is increased with temperature. আলটিমেটলি কি হলো না, যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে এই রেট অফ আয়োনাইজেশন যেটা সেটাও ইনক্রিজ করছে। যদি এটার মেন স্ট্রাকচার জানতে চাও, ধরো এন আর এটা টি রয়েছে, সে খানিকটা এইভাবে যায়। তাহলে এই আয়োনাইজড যে অ্যাটমটা রইল, সেটা রিকম্বাইন করতে পারে কার সাথে না, ইলেকট্রনের সাথে, তাই না? তাহলে যখন আয়োনাইজড থাকছে, সে যদি ইলেকট্রনের সাথে রিকম্বাইন করে দেয়, এগেন সে নিউট্রাল হয়ে গেল। আলটিমেটলি যখন আয়োনাইজড ফর্মে রয়েছে, সে যদি ইলেকট্রনের সাথে রিকম্বাইন করে, দেন সেটা আবার নিউট্রাল গ্যাস বা নিউট্রাল পার্টিকেল যেটাই বলতে পারো, সেখানে সে এসে দাঁড়াচ্ছে। তাহলে এই রিকম্বিনেশন যে রেটটা রইল, সেটা নর্মালি কি হচ্ছে, ইনক্রিজ করলো, তাই না? যেটা বললাম আগে হ্যাঁ। লিখি, নইলে গুলিয়ে যাবে নিজেরই। An ionized atom may recombine with an electron to become neutral again. এখান থেকে তুমি কি বুঝতে পারলে? Clearly the recombination rate এটা ইনক্রিজ করবে, এই ইনক্রিজ করার জন্য যে আয়ন ডেনসিটি রয়েছে সেটা ডিক্রিজ করে গেল। আয়ন ডেনসিটি
সে ডিক্রিজ করছে। তাহলে এই উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন, যেটা এখানে হচ্ছে, তার সাথে তার যে আয়ন ডেন্সিটি সেটা ডিক্রিজ করছে, তাই তো সে নিউট্রাল হচ্ছে, নইলে তো নিউট্রাল হতো না। তাহলে আলটিমেটলি এই এন আই, এই একটা টার্ম এলো। দেখো, এই যে ইকুয়েশনটা লিখেছো, এখানে তো এন আই উপরে রয়েছে, এটা তো ইকুয়েশন থেকে কোশ্চেন আসতেই পারতো যে এখানে নিচে কি করে চলে এলো, তাই না? তাহলে এখানে যখন ইনক্রিজ করছো তার আয়ন ডেন্সিটি তো ডিক্রিজ হচ্ছে, তাহলে এই ডিক্রিজিংটা বোঝানোর জন্য এনআই ইনভার্স, আলটিমেটলি 1/ni। তাহলে এই যে টার্মটা, রাইট হ্যান্ড সাইডের যে টার্ম ni 1/ni, এটা এই রিকম্বিনেশন রেটের যে কনসেপ্টটা রয়েছে এখান থেকে এসছে। তো বোঝা গেল কি বললাম এখানে? হ্যাঁ। এবার ফর অর্ডিনারি এয়ার ইন রুম টেম্পারেচার, যখন তুমি রুম টেম্পারেচারে একদম অর্ডিনারি এয়ারকে কনসিডার করছো, সেক্ষেত্রে কি হয় দেখো, এই যে কেবিটি, এই ভ্যালুটা এই ইকুয়েশনটার মধ্যে, সেটা মাচ মাচ লেস দেন। তাহলে যখনই এটা হচ্ছে, ঠিক আছে, তুমি কি বলতে পারো যে এন আই বাই এন এল, এটা একদম লো হয়ে যাচ্ছে, তাই না? যখন ইউর থেকে সেটা খুব ছোট হচ্ছে, এক্সপোনেনশিয়ালের যে টার্মটা রয়েছে, আলটিমেটলি তুমি এই এন আই আর এন এন, যেটা এন আই আর এন এন এর রেশিও যেটা, সেটা কি খুব লো পাবে। তাহলে এখান থেকে কি বলতে পারো না, যখন এই ফ্র্যাকশনাল আয়োনাইজেশন যেটা তুমি পেয়েছো সেটা তখনই সিগনিফিকেন্ট হবে যখন তুমি এই কেবিটি আর ইউ, এই দুটোকে কম্পেয়ার করতে পারবে। যদি কম্পেয়ার না করতে পারো, আলটিমেটলি সেটার কোনো মানেই দাঁড়ালো না। কি বলছি বোঝা গেল? হ্যাঁ। এবার রুম টেম্পারেচারের ক্ষেত্রে এটা যেটা বললাম, এটা ইনিশিয়ালি তুমি ভ্যালু দিয়ে পুট করেও যদি বসাও, তখনও দেখতে পাবে, কিন্তু ভ্যালু গুলো কি হয় এই মুহূর্তে খেয়াল আসছে না আমার। যদি কি কি ভ্যালু আমাদের এখানে লাগবে একবার দেখে নিই, দাঁড়াও, তারপরে বলে দিচ্ছি। একটা টি, এখানে লাগছে এন এন, আর একটা মান, হ্যাঁ, এন এন এর যে ভ্যালু, সেটা কোন রেঞ্জে থাকে, এটা হচ্ছে 10^25, 3 × 10^25 মিটার ইনভার্স, সরি, মিটার টু দি পাওয়ার -3। আর রুম টেম্পারেচার যেহেতু বলা আছে, সেটা হচ্ছে 300 কেলভিন। তাহলে ইউর ভ্যালু হচ্ছে 14.5 ইভি ফর নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, N2 গ্যাসের জন্য বলবো। এবার যখন এই যে ভ্যালু গুলো রয়েছে, এটা পুট করে তুমি এন আই বাই এন এন এটা বের করবে, সেটা দেখবে আলটিমেটলি 10^-122 এই রেঞ্জে আসছে। তাহলে ডিফারেন্সটা ভাবো, এখানে হচ্ছে 10^-122 একটা, আর এখানে তুমি কোন রেঞ্জে পেয়েছিলে, +21। কতটা কম সেটা বুঝতে পারছো? কেন বললাম যে সেখানে এটা এক্সট্রিমলি ডিকে করে যাচ্ছে, নেমে যাচ্ছে পুরো। এবার ক্লিয়ার হ্যাঁ। হয়েছে তো এখানে এক্সট্রিমলি বলার মানে কিভাবে একদম হঠাৎ করে সেটা কমে যায়।
এবার দেখো, যখন তুমি কম্পেয়ার করতে পারবে, এই দুটো যখন কম্পেয়ারেবল হবে, তবেই তুমি এখানে যে ওই ফ্র্যাকশনাল আয়োনাইজেশন যেটা, সেটা সিগনিফিকেন্ট হচ্ছে। তাহলে তখন কি বলতে পারো না, দেন Ni/Nn, এই যে টার্মটা রয়েছে, সেটা মানে আবার ইনক্রিজ হওয়া শুরু করবে, রাইজেস অ্যাব্রাপ্টলি। আর যখনই সে ইনক্রিজ করে গেল, তখন সে কি প্লাজমা স্টেটে চলে এলো। তাহলে এটা নর্মালি আমাদের প্লাজমা স্টেটের জন্যই ছিল, তাই না? যখন যে টেম্পারেচার, তাহলে এটার থেকে তুমি কি বুঝতে পারলে না, যে অতিরিক্ত হাই টেম্পারেচার যদি হয়, সেখানে তুমি প্লাজমা পাবে। তাহলে এখান থেকে তুমি স্টেটমেন্ট দিতে পারো, দিস ইজ ওয়াই প্লাজমা exist in astronomical bodies with very high temperature. তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল বডি বলতে কি কি বোঝাচ্ছে? যে কোনো তুমি স্টারকে কনসিডার করে নাও, সান যেটা রয়েছে সেটাও তো একটা স্টারের মধ্যে, তার টেম্পারেচার কত? আর্থ তুলনায় অনেক বেশি, তাই না? সেই জন্য মানে তার ওখানে যে স্টেটমেন্ট ছিল আর এখানে আমরা যেটা দেখলাম, দুটো ম্যাচ করলো। তো বোঝা গেল কি হলো এখানে। হ্যাঁ। এটা তোমাদের নর্মাল যে প্লাজমার ইন্ট্রোডাকশন বা প্লাজমার অকারেন্স ইন নেচার বলতে পারো, বা তুমি এটাকে বলতে পারো যে এখানে কিভাবে আমরা প্লাজমাটাকে একদম শুরু থেকে নিয়ে এসে দেন সেখান থেকে ক্যালকুলেট করা শুরু করলাম, সেটার জন্য ইনিশিয়ালি এই সমস্ত জিনিসগুলো তোমাকে জানতে হচ্ছে। তার মধ্যে যদি বলো যে আজকের পড়ানোর মধ্যে মেন ইম্পর্টেন্ট কোনটা, সাহা আয়নাইজেশন ইকুয়েশন, এটা মেন একটা ইকুয়েশন এখানে। আর যতটা পড়ালাম তার মধ্যে নিউট্রাল গ্যাস, নর্মাল গ্যাস আর প্লাজমা, এই দুটোর মধ্যে অলরেডি ডিফারেন্স অনেকগুলো বলে দেওয়া হয়েছে। যদি এক্সাম পারপাসে ডিফারেন্স চাই, দেন তুমি এখান থেকেই বলতে পারবে। এরপর কিছু কিছু অ্যাপ্লিকেশন তোমাকে জানতে হবে। দেখো, ফার্স্ট একদম মেন ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যদি বলো, সেটা হচ্ছে কন্ট্রোল থার্মোনিউক্লিয়ার ফিউশন। প্লাজমার সাহায্যে তুমি এই কন্ট্রোল থার্মোনিউক্লিয়ার ফিউশনটা মানে ফুলফিল করতে পারো। এটা করার ফলে কি হচ্ছে না, আহ, যে নিউক্লিয়ার এনার্জি, থার্মোনিউক্লিয়ার যে ফিউশনটা হচ্ছে, সেটার জন্য ইন ফিউচারের যে পাওয়ার প্রবলেম রয়েছে আমাদের, সেটা কিন্তু অনেকটা সলিউশন হতে পারে। তো সেই জন্য এই কন্ট্রোল থার্মোনিউক্লিয়ার ফিউশনটা প্লাজমার একটা মেইন অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হয়। এছাড়াও কি রয়েছে না, আহ, বলে দিই, এটা আগে লিখে দিই, কন্ট্রোল থার্মোনিউক্লিয়ার ফিউশন। এছাড়াও স্পেস ফিজিক্সের ইউজ রয়েছে। এই স্পেস ফিজিক্সে কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে? দেখো, আহ, আমাদের যে আর্থের এনভায়রনমেন্ট রয়েছে, সেটা ইনক্লুডিং আয়োনোস্ফিয়ার বলো বা ম্যাগনেটোস্ফিয়ার বলো, এই দুটোর যে স্টাডি, সেটা আমরা এই প্লাজমা ফিজিক্সের সাহায্যে করতে পারি, ঠিক আছে? এছাড়া কি আছে, পার্টিকেল অ্যাক্সিলারেটর হিসাবেও প্লাজমাকে ইউজ করা হয়। তা এই পার্টিকেল অ্যাক্সিলারেটর হিসাবে প্লাজমাকে ইউজ করার মেন যে কারণ, সেটা কি না, যে এনার্জিটা ফর্ম করে, সেটা আলটিমেটলি প্লাজমা যখন ইউজ করা হয় ডাবল হয়ে ওঠে, ঠিক আছে? তাহলে নর্মাল যখন তুমি এসএল অ্যাক্সিলারেটর এসি ইউজ করছো,
তখন ধরো তার আউটপুট যদি 42 গিগা ইলেকট্রন ভোল্ট হয়, এখানে যখন তুমি প্লাজমা অ্যাক্সিলারেটর দিচ্ছ মানে ইউজ করা হচ্ছে, তখন সেটা জাস্ট ডাবল করে 84 গিগা ইলেকট্রন ভোল্ট করে দিচ্ছে। তাহলে এখানে দেখো, যখন তুমি প্লাজমা ইন্ট্রোডিউস করলে, তুমি কি বলতে পারো না যে প্লাজমা ওয়েভ ক্যান অ্যাড 1 ইলেকট্রন ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা সেন্টিমিটারের জন্য সে একটা করে ইলেকট্রন ভোল্ট অ্যাড করে যাচ্ছে, যার ফলে সে ডবল হচ্ছে। তাহলে এখান থেকে আলটিমেটলি এটা থার্ড অ্যাপ্লিকেশন, ইন প্রিন্সিপাল plasma wave can add 1 giga electron volt per centimeter। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল বা টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনে তুমি প্লাজমা ইউজ করতে পারো। এবার দেখো, কোয়েশ্চেন আসবে যে শুরুতে তো বললাম যে হাই টেম্পারেচার লাগে, তাহলে টেকনোলজিক্যাল পারপাস বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে যখন ইউজ করছো, সেটা কি কি হিসাবে ইউজ করছে না, প্লাজমা প্রসেসিং এও ইউজ হচ্ছে, থিন ফিল্ম ডিপোজিশন, আইসি ফেব্রিকেশন, বা বলতে পারো সারফেস ক্লিনিং এর ক্ষেত্রেও কাজে লাগছে, বা সারফেস ট্রিটমেন্টের ক্ষেত্রেও কাজে লাগছে। এগুলোর মধ্যে মেইন অ্যাপ্লিকেশন আছে বায়োমেডিক্যাল, সরি বায়োমেডিক্যাল বলাটা ভুল, আমি বায়োসায়েন্স অ্যান্ড মেডিসিন। কি হবে না, রিসেন্টলি দেখবে যদি নিউজ পড়ো, অনেক হসপিটালে নর্মালি আমাদের কলকাতাতে যে আইপিজি রয়েছে সেখানেও প্লাজমা ট্রিটমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই ট্রিটমেন্টের যখন তুমি প্লাজমা ইউজ করছো, সেটা কি ডিরেক্টলি বডিতে দিচ্ছ, তাই না? আলটিমেটলি কোশ্চেন আসতেই পারে যে তাহলে অতটা হিট যদি এখানে থাকে, তাহলে আমাদের বডি কি করে ওটাকে মানে ক্যাপেবল হচ্ছে সহ্য করার জন্য। সেটা কিন্তু কোল্ড প্লাজমা, হট প্লাজমা নয়। তো কোল্ড প্লাজমা কি জিনিস, সেটা মেবি আজকে আর হবে না, নেক্সট ডে জানতে পারবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি কোল্ড প্লাজমা বলতে কি বোঝায়, বা হট প্লাজমা বলতে কি বোঝায়, বা এই বায়োসায়েন্স যে প্লাজমা ট্রিটমেন্ট গুলো আমরা ইউজ করা হচ্ছে, নানান ক্ষেত্রে প্লাজমা ট্রিটমেন্ট ইউজ করা হয়। নর্মাল গুগল করলে তুমি ওগুলো পেয়ে যাবে, কি কি কাজে প্লাজমা ট্রিটমেন্ট ইউজ করা হয়, আর কিভাবে ইউজ করা হয়, পুরো একদম প্রসেস আছে। তাহলে সেখান থেকে এই কোল্ড আর হট প্লাজমাটা বুঝতে পারবে যে কি জিনিস, কেন আমাদের বডিতে ওই প্লাজমাটা ইউজ করলেও কোনো ক্ষতি হচ্ছে না, সেটা ড্যামেজ করছে না অ্যাকচুয়ালি। এগুলো গেল প্লাজমা ফিজিক্সের যে অ্যাপ্লিকেশন সেটা। এটা ইনিশিয়ালি ইন্ট্রোডাকশন কোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট। এরপর যেটা শুরু হবে সেটা ক্যালকুলেশন পার্ট আসবে। আলটিমেটলি পর পর ধরে যে ক্যালকুলেশন রয়েছে সেগুলো ক্যালকুলেশন স্টার্ট। বাট ক্যালকুলেশন গুলো করার আগে এগুলো তোমাকে ইনিশিয়ালি জানতে হবে কি হচ্ছে। তাহলে এতটা যে পড়ানো হলো, বুঝতে কোনো অসুবিধা রয়েছে বা কোনো কোয়ারি আছে এটা? না, ঠিক আছে। নেক্সট যখন আমরা ক্লাস স্টার্ট করবো, সেখানে যে প্লাজমা প্যারামিটারস গুলো রয়েছে, সেই প্যারামিটারস গুলো সম্পর্কে আমরা জানবো কি কি, ঠিক আছে। প্লাজমা হওয়ার যে কন্ডিশন, সেগুলো কি হতে পারে, মানে কি কি হওয়া উচিত। আলটিমেটলি এখান থেকেও তুমি বুঝতে পেরেছো যে কিছু কিছু কন্ডিশন রয়ে গেছে, যেগুলো ওই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে তবে কি আমরা সেটাকে প্লাজমা বলবো, নইলে না। সেটারই ডিটেলস যে আলোচনা, সেটা নেক্সট ক্লাসে হচ্ছে। তারপরে অ্যাকর্ডিং টু সিলেবাস যেটা আছে সেটা পরপর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। ঠিক আছে। ওকে।